জনগণের আস্থা আছে বলেই উন্নয়ন অব্যাহত বললেন প্রধানমন্ত্রী। সরকারি ভাতা সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ। ২৬ জানুয়ারির মধ্যে আসছে ৫ কোটি ডোজ ভ্যাকসিন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও ১৬ মৃত্যু। অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে ৯ জঙ্গি, পুনর্বাসনে সহায়তা দেবে র্যাব। অর্থ পাচারকারীদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি। স্ত্রীসহ আনিসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন মামলার চার্জশিট। দ্বিতীয় দফায় অভিশংসিত ট্রাম্প, সিনেটে জরুরি অধিবেশনের জন্য ডেমোক্র্যাটদের চাপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭:২১ সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সংবাদে এছাড়াও থাকছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে শনিবার। দেখানো হবে ৭৩ দেশের ২২৫ ছায়াছবি। আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আছে বলেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পেরেছে সরকার। সামাজিক নিরাপত্তা ভাতা প্রদানে ডিজিটাল কার্যক্রম উদ্বোধন করে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাতা সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তবে শুধুমাত্র ভাতার উপর নির্ভর না করে আর্থসামাজিক উন্নয়নে অংশীদার হতে প্রত্যেককে সুবিধা অনুযায়ী কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে সরকার। ভাতা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তব্যে সামাজিক নিরাপত্তা ও তৃণমূলে অনগ্রসর জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পূর্বাপর তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা যে সমস্ত ভাতাগুলি দিচ্ছি, এটার জন্য যথাযথ সঠিকভাবে যে মানুষটাকে আমরা দেবো তার হাতে পৌঁছায়, মাঝে যেন আর কেউ না থাকে। তাদের অর্থটা তাদের হাতে যাবে, তারাই পাবেন এবং তাদের যেভাবে খুশি সেভাবে তারা ব্যবহার করবেন। নাগরিক অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে উল্লেখ করে শুধুমাত্র ভাতার উপর নির্ভরশীল না হয়ে অন্য কাজ করার তাগিদ দেন সরকার প্রধান। কেউ ভাতার উপর শুধু নির্ভরশীল হোক সেটা আমরা চাই না। ভাতা পাবে, কিন্তু যার কর্মক্ষমতা আছে সে নিজে কিছু কাজও করবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এর মাধ্যমে আমাদের দেশের মানুষ যেন কেউ একেবারে নিজেকে অপান্তীয় মনে না করে। সবার মধ্যে সবারই যে একটা অধিকার আছে, রাষ্ট্রের একটা প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে, সেটাই আমরা করতে চাই। নির্ধারিত লক্ষ্য অনুযায়ী দেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে এমন দৃঢ় উচ্চারণ প্রধানমন্ত্রীর। তিনি বিশ্বাস করেন এই উন্নয়নের পেছনে আছে আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস। আমি যেদিন প্রথম প্রধানমন্ত্রী হয়ে শপথ নিই সেদিনই বলেছিলাম যে আমি দেশের মানুষের সেবক হিসেবে কাজ করব। প্রধানমন্ত্রী তো আর কিছু না, প্রধানমন্ত্রী তো আমার কাছে এটা যে আমি কাজ করবার সুযোগটা পাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি যে তারা আমাদের বারবার ভোট দিয়েছে, আমাদের আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, যে কারণে সেবা করার সুযোগ পেয়েছি। আর একটু একটানা ক্ষমতায় থাকার ফলে আমরা উন্নয়নটা করতে পারছি মানুষের জন্য। কার্যক্রমের আওতায় উদ্বোধনীতে প্রাথমিক পর্যায়ে চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনার সুবিধাভোগীদের সঙ্গে আলাপ করেন প্রধানমন্ত্রী। আমি বিধবা ভাতা পাচ্ছি। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। দেশে করোনা ভ্যাকসিন আসবে ২৬ জানুয়ারির মধ্যে। আর টিকা কার্যক্রমে কাজ করবে ৭,০০০ টিমে ৪২,০০০ কর্মী। দুপুরে এক প্রস্তুতি সভায় একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন ৫৫ বা এর বেশি বয়সী ব্যক্তি এবং ফ্রন্ট লাইনাররা টিকা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। প্রথম পর্যায়ে ৫ কোটি ডোজ টিকা আসছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম।
করোনা ভ্যাকসিনের সুষ্ঠু বন্টন ও এই কার্যক্রমের সফল বাস্তবায়ন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সচিবালয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সুষ্ঠুভাবে সারা দেশে দিতে পারবো। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মাসেই করোনা টিকা আসছে, আর টিকা প্রয়োগে গঠিত কমিটিও কাজ করে যাচ্ছে। এরই মধ্যে এ কার্যক্রম নিয়ে একটি খসড়া নীতিও তৈরি হয়েছে। আগামী 25-26 তারিখে বাংলাদেশে প্রথম লট আসার কথা। টেকনোলজিস্ট আছে, নার্স আছে, মিডওয়াইফ আছে, ভলান্টিয়ার্স আছে, এইসব মিলে প্রায় 42,000 লোককে ট্রেনিং দেওয়া হয়েছে যারা ভ্যাকসিন দিবে। যারা 18 বছরের নিচে এই মুহূর্তে তাদেরকে ভ্যাকসিন দেওয়া যাবে না। যারা ধরেন খুব বেশি অসুস্থ তাদেরকে দেওয়া যাবে না। 55 বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্রন্ট লাইনাররা রয়েছেন তালিকার শীর্ষে। জেলা পর্যায়ে 7 লাখ ডোজ এবং উপজেলা পর্যায়ে 2 লাখ ডোজ টিকা সংরক্ষণ করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ডাক্তার, নার্স, বিশেষ করে টেকনোলজিস্ট, জীবন সাংবাদিক, সেনাবাহিনীর লোকেরা, পুলিশ বাহিনীর আছেন, ট্রান্সপোর্ট ওয়ার্কার যারা আছেন, অর্থাৎ যারা কাজ করেন প্রথম সারিতে, যে ভ্যাকসিন আনছি তা পুরোপুরি আনা হয়ে গেলে এবং কোভ্যাক্সের ভ্যাকসিন যদি আমরা পেয়ে যাই তাহলে প্রায় 5 কোটি লোককে বাংলাদেশের আমরা ভ্যাকসিন দিতে পারবো। বিদেশি নাগরিকদের টিকা দেওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় তত্ত্বাবধান করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই সিদ্ধান্তটা আসবে যে কিভাবে দেওয়া হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোভিড-19 দৈনিক সংক্রমণ হার কমছে। একদিনে শনাক্ত 4.90%। 24 ঘন্টায় মারা গেছে 16 জন। এ নিয়ে মোট মৃত্যু 7,849। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 314তম দিনে 199টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 16,608। নতুন করে শনাক্ত হয়েছে 813 জন। এ নিয়ে মোট শনাক্ত 5,25,723। নতুন 883 জন সহ সুস্থ হয়েছে 4,70,405। করোনায় এ পর্যন্ত মৃত্যুর হার 1.49%, সুস্থতার হার 89.48 ও শনাক্ত হার 15.38%। অর্থ পাচার করে বিদেশে যারা সম্পদ গড়েছেন তাদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অর্থ পাচার মামলার তদন্তে নেমে পিকে হাওলাদার ও তার 62 সহযোগীর তথ্য পেয়েছে সংস্থাটি। আর বহিষ্কৃত যুবলীগ নেতা কাজী আনিস ও তার স্ত্রীর বিরুদ্ধে 123 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিট দেয়া হয়েছে বলে জানিয়েছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। অফিসে জানাজানি হলো কানাডায় পলাতক পিকে হালদার ও তার সহযোগীরা নানা দেশে বিস্তর সম্পদ গড়েছেন। তার চেয়ে 1% কম। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশেও পাচারকারীদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের তালিকা তৈরি করতে চায় সংস্থাটি। যারা কানাডাতে, সিঙ্গাপুরে এই সমস্ত জায়গায় যারা অবৈধ সম্পদের মাধ্যমে বাড়িঘর করেছেন বলে জানা যাচ্ছে, তাদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তারা এই বিষয়টি স্থানীয়ভাবে জেনে তাদের স্ব এজেন্সির মাধ্যমে বা আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে তারা আমাদেরকে অবহিত করবে। পিকে হালদারের 1057 কোটি টাকার সম্পদ জব্দের তথ্যও জানান তিনি। মোটামুটি জানা যায় যে 62 জন ব্যক্তির সাথে লিঙ্কের সূত্র পাওয়া যায় এবং তাতে এই পর্যন্ত আমরা 1057 কোটি 80 লক্ষ টাকা ফ্রিজ করেছি বিভিন্ন জায়গায়, আমাদের কাছে আমাদের তদন্তকারী কর্মকর্তা জানিয়েছে। বহিষ্কৃত যুবলীগ নেতা কাজী আনিস ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে বলেও জানান দুদক সচিব। 123 কোটি 54 লক্ষ 45,848 টাকা লেনদেন সন্দেহজনক এবং অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা স্থানান্তর, হস্তান্তর এবং রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। জঙ্গিবাদ ছেড়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেন 9 জন। বৃহস্পতিবার রাজধানী কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে
আত্মসমর্পণ করেন ওই 9 ব্যক্তি। স্বাভাবিক জীবনে ফিরে আসার শর্তে তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে র্যাব। আহমদ বাবুকে সাথে নিয়ে দীপু শিকদারের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকাতে আমরা অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি আমরা খুব দ্রুতই রিপোর্টটি হাতে পেয়ে যাব এবং আপনাদের সামনে তা প্রচার করতে পারবো। ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে সিলেটের তরুণ শাওন মুনতাহা ইবনে শওকত জড়িয়ে পড়েছিলেন ধর্মভিত্তিক উগ্রবাদী একটি সংগঠনে। পরে চিকিৎসক স্ত্রী নুসরাত আলী জুহিকেও সংগঠনের নির্দেশে 4 বছর আগে 2 সন্তানকে নিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কিন্তু সবই যে ভুল ছিল তা বুঝতে পেরেছেন তারা। আমি এক পর্যায়ে গভীরভাবে চিন্তা করে দেখি যে আমি আসলেই এক ভুল পথে পরিচালিত হয়েছি। সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। তখন নিজেকে খুব অসহায় মনে হতো। এর এক পর্যায়ে আমি এই ভুল পথ থেকে ফিরে এসে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিই। সমাজের মূল ধারায় স্বাভাবিক জীবনে ফেরার আশা নিয়ে শাওন ও জুহির সঙ্গে আরও 7 তরুণ তরুণী বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে। স্বাভাবিক জীবনে ফিরে আসা কুমিল্লার আবিদা জান্নাত, আব্দুর রহমান সোহেল, চাঁদপুরের মোহাম্মদ হোসেন ওরফা হাসান গাজী, মোহাম্মদ সাইফুল্লাহ, ঝিনাইদহের সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গার আব্দুল্লাহ ও সাইদুর রহমান বিভিন্ন শ্রেণী পেশার এই মানুষেরা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে পরিবার ছেড়েছিলেন। এখন তারা স্বাভাবিক জীবনে ফেরার পাশাপাশি দেশের জন্য কাজ করার অঙ্গীকারও করলেন। অনুষ্ঠানে জঙ্গি কর্মকাণ্ড থেকে ফিরে আসা তরুণ তরুণীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সন্তান ভুল পথে চলে গেলে মা বাবা হিসেবে তা সহ্য করা অনেক কষ্টকর। র্যাবের আয়োজনে নবদিগন্তের পথে নামে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বলা হয়, গ্রেফতার করে শাস্তির পথে না গিয়ে তাদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করা হবে। ইম্প্রোভাইজড ককটেল, বম, জর্দার কৌটা বা দুধের বড় কৌটা, এই সমস্ত কৌটা বা দিয়ে লোকাল ইম্প্রোভাইজড এই সমস্ত জিনিসপত্র দিয়ে তোমরা কারো বিরুদ্ধেই বিজয়ী হতে পারবে না। খামাখা নিজের জীবন যাবে। কমিউনিটি, তার সমাজ সকলে আন্তরিকতার সাথে গ্রহণ করে নেবেন। সে জঙ্গি ছিল, তুই জঙ্গি, এই সকল কথাবার্তা বলে তাকে যাতে আবারও একটি নেতিবাচক পথের দিকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ না করে দেওয়া হয়। অনুষ্ঠানে র্যাবের এই পুনর্বাসন প্রক্রিয়ার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এটা কখনোই আমরা বলি না যে আমরা জঙ্গিবাদকে একদম নির্মূল করে দিয়েছি, মূল উৎপাদন করে দিয়েছি। আমরা শুধু বলি যে আমরা কন্ট্রোল করতে সক্ষম হয়েছি। এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশের অধিকাংশ এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে ঘন কুয়াশায় আচ্ছন্ন দেশ, বেড়েছে শীতের দাপট। আবহাওয়া অফিস বলছে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরও 2 থেকে 3 দিন। জানুয়ারির 20 তারিখের পর মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মফিউর রহমানের রিপোর্ট। শীতে যুবথুবু দেশের উত্তরের জনপদ। ঘন কুয়াশায় সারা দেশে রৌদ্রের দেখা পাওয়াই দুষ্কর। শৈত্যপ্রবাহের কবলে রয়েছে রাজশাহী, পাবনা, নওগাঁ অঞ্চল সহ পুরো রংপুর বিভাগ। গেল 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, রেকর্ড করা হয় 7.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বাতাসের গতিবেগ ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার। এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে যে শৈত্যপ্রবাহ চলছে এটা আপনার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ। তার মৃদু শৈত্যপ্রবাহ হচ্ছে আমরা যেটাকে বলে থাকি তাপমাত্রাটা আপনার 10 থেকে 8 ডিগ্রির মধ্যে হলে আপনার মৃদু শৈত্যপ্রবাহ হবে। জানুয়ারির 3য় সপ্তাহে আরও একটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। 20 তারিখের পরে যে শৈত্যপ্রবাহ অথবা এই মাসের শেষের দিকে যে শৈত্যপ্রবাহের কথা আমরা যেটা বলতে,
এই ক্ষেত্রে হয়তো কোথাও কোথাও তাপমাত্রাটা আপনার ৬ ডিগ্রির নিচে নেমে আসতে পারে। নিচে নেমে আসার অর্থ তো সেটাকে আমরা তীব্র শৈত্যপ্রবাহ বলবো। একই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমবে বলেও জানানো হয়। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন থাকবে। প্রচারে ব্যস্ত চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রার্থীরা, 2 মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। আমিনবাজারে সেতুতে ফাটল, তীব্র যানজট দ্রুতই মেরামত বলছে সড়ক ও জনপথ বিভাগ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি সহ প্রতিটি কল্যাণকর কাজকে বিএনপি প্রশ্নবিদ্ধ করছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, সরকার দ্রুত করোনার ভ্যাকসিন কেনার ব্যবস্থা করায় বিএনপি সন্তুষ্ট হতে পারছে না। যারা করোনার শুরুতে ব্যাপক অপপ্রচার চালিয়েছে, দেশে লাখ লাখ লোক মারা যাবে, মানুষ চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে, তারাই এখন নতুন করে অপপ্রচার শুরু করেছে করোনার টিকা নিয়ে। আসলে ভ্যাকসিন নিয়েও বিএনপি অপরাজনীতি প্রয়াস চালাচ্ছে। দেশের জন্য কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই যেন তাদের এখন স্বভাবে পরিণত হয়েছে। করোনা টিকা নিয়ে আওয়ামী লীগের লোকেরা ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর শহরের রামনগর মোড়ে পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারণা সভায় তিনি মেয়র পদে সৈয়দ জাহাঙ্গীর আলমকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত করার আহ্বান জানান। বলেন, আমদানিকারী প্রতিষ্ঠান করোনা টিকা আনছে বাণিজ্যিক উদ্দেশ্যে। পৃথিবীতে যখন আপনার ইনজেকশন দেওয়া শুরু হয়েছে, টিকা দেওয়া শুরু হয়েছে, আমাদের দেশে এখন আসলেই বলা হচ্ছে ভারত থেকে আনবে। ভারত কিনতেছে 2 টাকা 40 পয়সা, আর আমাদের কিন্তু হচ্ছে 4 টাকা। আমি হিসাবটা বলতে ডলারের হিসাবে, অর্থাৎ আমাদের কাছ থেকে আরো বেশি করে এটা একটা ব্যবসা হচ্ছে। সেই ব্যবসাটা করতে আওয়ামী লীগের লোকেরাই। ভোটার টানতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সিটি নির্বাচনে প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটার বললেন, এলাকার উন্নয়ন এবং সুখে দুঃখে যাকে পাশে পাবেন এমন প্রার্থী বেছে নেবেন তারা। আর সুষ্ঠু পরিবেশের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী। অপরদিকে মিথ্যা অভিযোগ তুলে পরিবেশ নষ্টের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ প্রার্থী। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সিটি নির্বাচনে চলছে বিরামহীন প্রচারণা। নগরীর উত্তর হালিশহর এলাকায় প্রচার চালান বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। প্রচারে ব্যস্ত আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। নগরীর উত্তর রামপুরা সহ বিভিন্ন ওয়ার্ডে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন ভোটারদের কাছে। ভোটাররা বলছেন, নির্বাচনের যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। নতুন কমিশন যদি ইবে আইও কারজন আইও আর ইবে বনালাবো পরিষ্কার চাই যে মানুষের আর আপদে বিপদে ডাকিলি আর সাপিবে আর এটা সার গরিব দুঃখীর আশেপাশে থাকার মতো ওইরকম একটা ভালো সুষ্ঠু কমিশনার আসুক, পরিবেশে যে সুন্দর করতে পারে তাকে আমরা চাই। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী। ইসি প্রশাসন শক্ত হাতে এগুলো যদি দমন করতে পারে তাহলে একটি উৎসবমুখর পরিবেশ, সুন্দরমূলক, অংশগ্রহণমূলক এবং একটি সুষ্ঠু নির্বাচন হয়তো আমরা আশা করতে পারি। অপরদিকে অজুহাত তোলে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী। আইন যদি আপনি নিজে না মানেন, পরিবেশ যদি আপনি নিজে সৃষ্টি না করেন, কেউ আপনাকে সে পরিবেশ সৃষ্টি করাতে পারবে না। প্রথম নিজেকে সচেতন হতে হবে। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণা, বাড়ছে উত্তাপও। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী 16 জানুয়ারি নোয়াখালী বসুরঘাটে ভোট। প্রচার জনসংযোগ শেষ হচ্ছে আজ মধ্যরাতে। সকাল থেকে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী শেষ দিনে প্রচার শুরু করেন। বসুরঘাট পৌরসভায় মোট ভোটার 21,115 জন।
বরগুনায় পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের অংশগ্রহণে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। বরগুনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে 6, কাউন্সিলর পদে 36 এবং মহিলা কাউন্সিলর পদে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 30 জানুয়ারি বরগুনা পৌরসভায় ভোট হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে আরেক মেয়র প্রার্থী নুরুল হক ভূঁইয়াকে মারধরের অভিযোগ উঠেছে। কিশোর উন্নয়ন কেন্দ্রে জন্ম নেয়া 3 মাস বয়সী শিশুসহ চাঁদপুরের শেগুফতাকে স্বামীর জিম্মায় যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। 2019 সালের 18 ফেব্রুয়ারি চাঁদপুরের কামাল ও শেগুফতা ভালোবেসে বিয়ে করে। ডিসেম্বরের 7 তারিখ মেয়ের মা থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। মেয়ে শেগুফতা আদালতে জবানবন্দি দেন, অপহরণ ও ধর্ষণ করা হয়নি। আদালত তাকে গাজীপুরে কিশোর উন্নয়নে পাঠানোর নির্দেশ দেন। গাজীপুরের কিশোর উন্নয়নে একটি মেয়ে সন্তানের জন্ম দেয় শেগুফতা। 2020 সালের অক্টোবরে জামিন পায় স্বামী কামাল। স্বামী হাইকোর্টে স্ত্রী ও মেয়ের কাস্টডি চেয়ে আবেদন করলে হাইকোর্ট আদেশ দেন। কোর্ট সেফ কাস্টডিতে পাঠিয়ে দেওয়ার পরে মাস 3 আগে এই বাচ্চাটি সেফ কাস্টডিতে জন্ম নিয়েছে। বাচ্চা সহ ভিকটিমকে তার হাজব্যান্ডের কাস্টডিতে দেওয়ার জন্য নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল কোচুয়াকে নির্দেশ দিয়েছে। বেয়ারিশ মরদেহ, অপরাধী শনাক্ত ও নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে জন্ম নিবন্ধনে আঙুলের ছাপ ও আই কন্টাক্ট নেওয়া বাধ্যতামূলক করতে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 4 সপ্তাহের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত বছরের 12 মার্চ এ রিট করা হয়। ঢাকা আরিচা মহাসড়কের আমিন বাজারে পুরাতন সেতুটি প্রায় 1.5 ফিট দেবে গেছে। দুর্ঘটনা এড়াতে নতুন সেতুর 1 লেনকে 2 লেন করে চলাচল করছে যানবাহন। এতে দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন এই চলাচলকারীরা। সাভার প্রতিনিধির সহায়তায় বাকিটা জানাচ্ছেন সমর ইসলাম। বুধবার রাতে হঠাৎ পুরনো সেতুর 3টি কলাম ফেটে যায়, রড বের হয়ে প্রায় 1.5 ফুট দেবে যায়। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে নতুন সেতুর 1 লেনকে 2 লেন করে যানবাহন চলাচল করছে। এতে দুপাশে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকেই অনেক মানুষের যাতায়াত দুর্ভোগ হইতেছে এবং ব্রিজটা চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। আমরা 2-2.5 ঘন্টা ধরে জ্যামে আছি। 1 লাইন ছাড়তেছে, আরেক লাইন অফ আছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুরাতন সেতুর নিচের পলেস্তরা আগেই খসে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছিল যানবাহন। এই ব্রিজ পুরা ঝুঁকিপূর্ণ। আমরা আসলে কিভাবে যাব আর কিভাবে কি করবো আসলে আমরা কোনো পাচ্ছি না, ব্যাখ্যা পাচ্ছি না। বিম ফেটে ব্রিজটা ডেবে গেছে। এখন মানুষের খুব কষ্ট। ব্রিজটা অনেক পুরানো, এটা দ্রুত সংস্কারের দরকার। সড়ক ও জনপথ বিভাগ বলছে, উন্নত প্রযুক্তির মাধ্যমে শিগগিরই সেতুটি মেরামত করা হবে। কি আছে এই ব্রিজের উপর দিক দিয়ে, এই কারণে ব্রিজের উপরে আমরা গাড়ি চলাচলটাই বন্ধ করে দেওয়া হয়েছে। তো খুব তাড়াতাড়ি হয়তো ব্রিজের কাজ শেষ হলে আমরা এটা শুরু করে দেব। দ্রুত সেতুটি মেরামতের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। 26টি খাল উদ্ধার করে পার বাঁধিয়ে রাজধানীবাসীকে নান্দনিক পরিবেশ উপহার দিতে চায় ঢাকার 2 সিটি কর্পোরেশন। খালপাড়ে সবুজায়ন করে পথচারীদের হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া সাইকেলের জন্য আলাদা লেনও করতে চায় সিটি কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের রিপোর্ট। ভেনিস, ইটালির দৃষ্টিনন্দন শহরটি যেন পানির উপর ভাসছে। নদী খাল ভিত্তিক যোগাযোগ, খাল নদী ভিত্তিক অর্থনীতি। ভোর হতেই জেগে ওঠে শহরটি। নদী খালে সারি সারি নৌকা। পর্যটকদের আকর্ষণ করে শহরটির সৌন্দর্য। আর এই ভেনিসের মতোই ঢাকার আশেপাশে রয়েছে অসংখ্য খাল, নদী। 26টি খালের দায়িত্ব নিয়ে ঢাকাকে ভেনিসের মতো করে গড়তে চান দক্ষিণ সিটির মেয়র। এখনও যে খালগুলো রয়েছে, যেই জলাশয়গুলো রয়েছে, আমরা যদি প্রত্যেকটা খাল জলাশয় সংযোগ করতে পারি, তাহলে
আমি মনে করি যে ভেনিসের থেকে কম হবে না ঢাকা শহর। দায়িত্ব হাতে নিয়েই ঢাকা জেলা প্রশাসকের সিএস দাগে ওয়াসার দেয়া 26টি খাল উদ্ধারে কার্যক্রম শুরু হয়েছে। উচ্ছেদ করা হচ্ছে খালের দুপারের অবৈধ স্থাপনা। মেজারমেন্ট করে দেওয়ার পরে খালের উপরে কোনো ধরনের অবৈধ কোনো কিছু থাকতে পারবে না, এটিকে উচ্ছেদ হবে এবং খালগুলোকে আমরা পুনঃখনন করব। দখল দূষণে জর্জরিত খালগুলোর বর্জ্য অপসারণ করে পানি প্রবাহ ঠিক রাখা বড় চ্যালেঞ্জ। 20 থেকে 30 বছরের জঞ্জাল অপসারণ করার চ্যালেঞ্জে সফল হবে বলেই আশা প্রকাশ করেছে সিটি কর্পোরেশন। যন্ত্রপাতি যেগুলো আমাদের কাছে আছে, ওয়াসার কাছে যেগুলো আছে এবং আমাদের বিআইডব্লিউটি থেকেও নিয়েছি, আমরা জানেন এইভাবে আমরা সবার সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমেই এই খালগুলো ইনশাল্লাহ পরিষ্কার করব। ঢাকার খালগুলোকে ঘিরে নান্দনিক পরিবেশ তৈরির সফলতা নিয়ে ভিন্ন মত আছে নগর পরিকল্পনাবিদদের। দুই পাশে যে জায়গাটা আপনি কেটে নেবেন, এটা তো খালের জায়গা থেকে নেবেন, মানুষের জমি থেকে নেবেন না, তাহলে খাল দিয়ে পানি যাওয়ার কথা ছিল। সেই জায়গাটা যখন আপনি কেটে নান্দনিকের কারণে যতটুকু জায়গায় আপনি করেন, ওয়াকওয়ে করেন, পাশে বসার জায়গা করেন, যাই করেন, সেটা খালের জায়গা কমে যাচ্ছে। অর্থাৎ এখনও পানি ধারণ করছিল না, তখন আরও কমে গেল। খালের প্রশস্ততা না কমিয়ে দুপাশের সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে নজর দিতে দুই সিটি কর্পোরেশনকে তাগিদ দিলেন নগর পরিকল্পনাবিদরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরবো তখন থাকবে। পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, ডিএসইর 5 লাখ কোটি টাকার মূলধনের রেকর্ড। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। আজ থেকে চট্টগ্রাম সেন্ট মার্টিন রুটে চালু হলো নিয়মিত মেরিটাইম ট্যুরিজম। সপ্তাহে 3 দিন সাগরযাত্রা করবে এই জাহাজ। উদ্যোক্তারা বলছেন এটা মেরিটাইম ট্যুরিজমের সূচনা মাত্র। এই উপখাতে রয়েছে অপার সম্ভাবনা। মেরিটাইম ট্যুরিজম একদিন জাতীয় অর্থনীতিতেও ভালো ভূমিকা রাখবে বলে আশা তাদের। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মেরিটাইম ট্যুরিজম বাংলাদেশের একটি অনুদ্ঘাটিত উপখাত, তবে বিকশিত হচ্ছে ধীরে ধীরে। শীতকালীন ওয়ানডে ক্রুজের সঙ্গে এবার যুক্ত হচ্ছে একটু দীর্ঘ সাগর যাত্রা। পর্যটকবাহী জাহাজ যাবে চট্টগ্রাম থেকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে। মেরিটাইম ট্যুরিজমের অন্যতম অগ্রদূত বিলাসবহুল জাহাজ বে ওয়ান ক্রুজ। 105 কোটি টাকা ব্যয়ে জাপান থেকে জাহাজটি আমদানি করেছে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড, যাতে যাত্রীদের জন্য রয়েছে রাত যাপনের ব্যবস্থা সহ নানা আয়োজন। চট্টগ্রাম থেকে সরাসরি সেন্ট মার্টিনে যাতায়াত করতে সর্বনিম্ন ভাড়া 3000 টাকা। 7 তলা জাহাজের অন্যতম আকর্ষণ ভিভিআইপি কেবিন, ভাড়া 50,000 টাকা। এটার মধ্যে ইকোনমি চেয়ার, বিজনেস ক্লাস চেয়ার, বাংকার, তারপর হচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইট, রয়্যাল সুইট, তারপর হচ্ছে ফার্স্ট ক্লাস বাংকার কেবিন, আর হচ্ছে ভিভিআইপি কেবিন। ক্রুজে টোটাল ধারণ ক্ষমতা হচ্ছে 2000 পার্সন। ঘন্টায় 24 নটিক্যাল মাইল বেগে চলা এই জাহাজটির অন্যতম বৈশিষ্ট্য প্রতিকূল আবহাওয়ার ভেতরেও সমুদ্রে নিরাপদে টিকে থাকার সক্ষমতা। বিপদ সংকেত 6 পর্যন্ত জাহাজটি যাত্রী নিয়ে চলাচল করতে পারবে বলে জানান ক্যাপ্টেন। যেহেতু এই জাহাজটাতে দুটা ফিন স্টেবিলাইজার লাগানো আছে, বাংলাদেশের ইতিহাসে কিন্তু অন্য কোনো জাহাজে ফিন স্টেবিলাইজার নেই। যত বেশি রোল হোক, এটা একটা সার্টেন লিমিট অ্যাঙ্গেলে রোল করবে। মেরিটাইম ট্যুরিজমকে এগিয়ে নিতে আন্দামান, পাতায়া সহ বিভিন্ন গন্তব্যে ভ্রমণের পরিকল্পনা রয়েছে বে ওয়ান ক্রুজ শিপের। অনেক লোকজন চাকরি পাবে এই জাহাজই তো আমরা 100 দেশ অলরেডি অ্যাপয়েন্ট করেছি। তারপর আমরা যখন বিদেশে নিয়ে যাবো, আমাদের এজেন্টরা থাকবে, হাজিরা যেরকমভাবে যায়। তারপরে যদি আমরা ভবিষ্যতে হাজি নিতে পারি, আমাদের ব্যবস্থাপনা পরিচালকের আরও প্ল্যান আছে। যদি আমরা সাকসেসফুল হই, তাহলে আরও 2-3টা জাহাজ আমরা দেখে রাখছি, আমরা নিয়ে আসবো। বে ওয়ান দেশের পর্যটন শিল্প বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করেন জাহাজ মালিক। এগুলি দেশের উন্নয়ন, পূর্বে এগুলি ছিল না, তো সুতরাং এগুলির সাথে আমরা এটা নতুন কিছু সংযোজন, আমরা এই জাহাজটা আমরা দেশবাসীকে উপহার দিলাম। প্রাথমিকভাবে সপ্তাহে 3 দিন চট্টগ্রাম সেন্ট মার্টিন রুটে চলাচল করবে এই বে ওয়ান। যাত্রী সেবায় নিয়োজিত থাকবে 200 ক্রু। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচকের বড় উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে। শেয়ারের দর হ্রাস বৃদ্ধির কারণ অনুসন্ধান সংক্রান্ত একটি নির্দেশনা বিএসইসি স্থগিত করায় ফের ইতিবাচক ধারায় ফিরেছে বাজার। বৃহস্পতিবার ডিএসইতে সূচক বেড়েছে 139 পয়েন্ট বা 2.41%।
প্রথমবারের মতো বাজার মূলধন ছাড়িয়েছে 5 লাখ কোটি টাকা। এদিন লেনদেন হয় 2070 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। সূচক বেড়েছে সিএসইতেও। এদিকে 30 কার্যদিবসের ব্যবধানে যে কোনো শেয়ারে 50% দর হ্রাস বৃদ্ধি হলেই তা খতিয়ে দেখতে হবে। মঙ্গলবার দিন শেষে স্টক এক্সচেঞ্জকে বিএসইসি এমন নির্দেশনা দিলে বুধবার বাজারে বড় দর পতন ঘটে। এরই প্রেক্ষিতে গত সন্ধ্যায় ওই নির্দেশনা স্থগিত করা হয়। জানাবো সংস্কৃতি সংবাদ। উনিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে শনিবার। 10 ক্যাটাগরিতে 73টি দেশের 225টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে এবারের আয়োজনে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য 107, স্বল্পদৈর্ঘ্যে 120টি এবং বাকিগুলো প্রামাণ্য চলচ্চিত্র। উৎসব চলবে 24 জানুয়ারি পর্যন্ত। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি স্লোগানে এবার 49 ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটির এই আয়োজনে প্রাধান্য দেওয়া হয়েছে ভালো চলচ্চিত্র ও মনন মেধার বিকাশ। ইউরোপ আমেরিকার চলচ্চিত্রের বাইরে বিশ্বের বড় একটি স্থান দখল করে নিচ্ছে এশিয়ার চলচ্চিত্র। আয়োজনটি তরুণ নির্মাতাদের বিশ্বমানের ছবির সাথে পরিচিত করাতে সহায়তা করবে, সাথে সাথে এই নির্মাতাদের ভালো ছবি নির্মাণে অনুপ্রাণিত করবে বলছেন আয়োজকরা। আমাদের যে স্লোগান বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি, অবশ্যই সবকিছু মাথায় রেখে আমরা এগোচ্ছি। এবারই আমরা প্রথম অনলাইনের ব্যবস্থা করেছি, যেটা লাকভিলকির মাধ্যমে আমাদের ফিল্মগুলো দেখা যাবে, লাইক অ্যামাজন বা নেটফ্লিক্সের মতো যেভাবে মানুষ ছবি দেখে। এই জন্য যে আমরা চলচ্চিত্রকে চলচ্চিত্র মতো করে দেখছি, ল্যাপটপে দেখছি না। উৎসবের এটা বড় একটা সুযোগ। জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরি, স্টার সিনেপ্লেক্স, নন্দন মঞ্চে বসবে চলচ্চিত্রের এই আসর। স্বাস্থ্যবিধি মেনে সরাসরি উপভোগের পাশাপাশি অনলাইনেও দেখার সুযোগ থাকছে উৎসবে। এই ছোট ছোট উৎসবগুলোকে আপনারা যত বেশি গুরুত্ব সহকারে দেখবেন, বাংলাদেশের চলচ্চিত্র তত বেশি এগিয়ে যাবে। সিনেমা করেছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সৌভাগ্যবশত সেই সিনেমাটা লিজেন্ডারি লিস্টে আছে। সেটা জাতির জনককে একটু অন্যভাবে আমরা, তার ঠিক বায়োপিক না, অন্যভাবে তাকে দেখিয়েছি। মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করা হয়েছে এবারের চলচ্চিত্র উৎসব। টিকিট ছাড়াই শিক্ষার্থীরা প্রবেশের সুযোগ পাবে, আর সর্বসাধারণের প্রবেশের ফি জনপ্রতি 50 টাকা। বিচারের দায় দায়িত্বটা এবার আমরা বাংলাদেশি যারা চরিত্র তাদের উপরে আমরা দিতে পেরেছি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। জনগণের আস্থা আছে বলেই উন্নয়ন অব্যাহত, বললেন প্রধানমন্ত্রী। সরকারি ভাতা সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ। 26 জানুয়ারির মধ্যে আসছে 5 কোটি ডোজ ভ্যাকসিন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও 16 মৃত্যু। অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে 9 জঙ্গি, পুনর্বাসনের সহায়তা দেবে র্যাব। অর্থ পাচারকারীদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি। স্ত্রীসহ আনিসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন মামলার চার্জশিট। দ্বিতীয় দফায় অভিশংসিত ট্রাম্প, সিনেটের জরুরি অধিবেশনের জন্য ডেমোক্র্যাটদের চাপ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21stv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।